রাজনীতিতে কখনোই শেষ কথা বলে কিছু নেই, তবে কিছু ঘটনা থাকে যেগুলো ভবিষ্যতের রাস্তা পরিষ্কার করে দেয়। আজ সকালে রাজধানীর খিলগাঁওয়ে ঘটে যাওয়া একটি ঘটনা ঠিক তেমনই এক স্পষ্ট বার্তা বহন করছে। চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এটি নিছক কোনো ঘটনা নয়, এটি একটি অ্যালার্ম। ঢাকা মহানগর দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসিরউদ্দিন, প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ মোট ১০ জন নেতাকর্মী দলবল নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের ঢাকা ৯ আসনের প্রার্থী কবির আহমেদ। স্বাভাবিক প্রশ্ন হলো, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই রদবদল কেন? কেন চরমনাইয়ের মাঠ পর্যায়ের নেতারা একে একে জামাতের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন? এটি কি শুধুই ব্যক্তি পর্যায়ের সিদ্ধান্ত, নাকি চরমনাইয়ের রাজনৈতিক কৌশলের প্রতি কর্মীদের গভীর অনাস্থার প্রকাশ? আজকের এই পর্বে আমরা সেই কঠিন বাস্তবতার দিকেই তাকাবো। চরমনাই যখন জোট থেকে বেরিয়ে গেল, তখন তাদের ধারণা ছিল আমরা বের হলে অন্য ইসলামী দলগুলোও আমাদের অনুসরণ করবে। তাদের হিসাব ছিল জামাত একা হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা সেই অঙ্ককে শুরুতেই বাতিল করে দিয়েছে। আজ সকাল ৯টায় মগবাজারে জামাতের জরুরি বৈঠকের দৃশ্যই বলে দেয়, চরমনাইয়ের ডাকে কেউ সাড়া দেয়নি। কেন দেবে? রাজনীতি আবেগে চলে না, চলে সক্ষমতায়। চরমনাইয়ের সাথে গেলে ছোট দলগুলো কি পাবে? নির্বাচন পরিচালনার অর্থ, কর্মী কাঠামো, কেন্দ্র পাহারা দেওয়ার শক্তি। বাস্তব উত্তর কিছুই না। এই সক্ষমতা চরমনাইয়ের নেই। অন্যদিকে জামাতের সাথে থাকলে ফিন্যান্স, লজিস্টিক ও ম্যান পাওয়ার সবই নিশ্চিত। ফলে চরমনাইয়ের রাজনৈতিক ক্যালকুলেশন শুরু থেকেই ছিল ভুল। তারা ভেবেছিল তারা লিড করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা হয়ে গেল একা একজন লোনার। এই ভুল বোঝাবুঝির আরেকটা বড় উদাহরণ হলো ডাকসু নির্বাচন। চরমনাই ঘরানার ছাত্রনেতা জামিল উদ্দিন খালিদ ভেবেছিলেন তিনি বড় কিছু করে ফেলবেন, কিন্তু ভোট গণনার পর দেখা গেল তার প্রাপ্ত ভোট সংখ্যা মাত্র ৫%-এর কাছাকাছি। তখন তিনি অভিযোগ করেছিলেন অন্যরা তার ভোট কেটে নিয়েছে। অভিযোগ আংশিক সত্য হলেও আসল লজিকটা পরিষ্কার। ডানপন্থী ভোটাররা অপশন পেলে লোকাল ব্র্যান্ডে যায় না, তারা ব্র্যান্ডের পণ্যই বেছে নেয়। ছাত্র রাজনীতিতে সেই ব্র্যান্ড হলো শিবির। ফলে শিবির মাঠে নামলেই হাজার হাজার ভোট স্বয়ংক্রিয়ভাবে তাদের ঝুলিতে পড়ে। জাতীয় নির্বাচনেও একই বাস্তবতা কাজ করবে। যখন একাধিক ইসলামী দল ও জামাত একসাথে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নামবে, তখন চরমনাইয়ের হাত পাকা সেই ব্র্যান্ড ভ্যালুর সামনে টিকতে পারবে না। ভোটাররা খাঁটি জিনিসই বেছে নেয়। চরমনাই প্রায়ই গর্ব করে বলে, অমুক সিটি কর্পোরেশনে আমরা দ্বিতীয় হয়েছি, তৃতীয় হয়েছি। কিন্তু তারা একটি বিষয় এড়িয়ে যায়, সেসব নির্বাচনে জামাত ও বিএনপি অনুপস্থিত ছিল। তখন আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ ভাসমান ভোটাররা প্রতিবাদের ভাষা হিসেবে হাত পাকায় ভোট দিয়েছিল। সেটি চরমনাইয়ের নিজস্ব ভোট ছিল না, সেটি ছিল এন্টি আওয়ামী লীগ ভোট। এবার পরিস্থিতি ভিন্ন। এবার মাঠে আছে জামাত, আছে বিএনপি। ভাসমান ভোট ভাগ হয়ে যাবে। চরমনাইয়ের নিজস্ব ভোট ব্যাংক বাস্তবে ৩ থেকে ৪% বেশি নয়। কিছু আসনে তারা হয়তো ১০ থেকে ১৫,০০০ ভোট পাবে। কারো জয় পরাজয়ে প্রভাব ফেলবে, কিন্তু নিজেরা জেতার মতো শক্তি তাদের নেই। খিলগাঁওয়ের ১০ জন নেতা এই বাস্তবতা আগেই বুঝে ফেলেছেন। তারা বুঝেছেন হাত পাখা দিয়ে বাতাস নেওয়া যায়, রাষ্ট্র চালানো যায় না। জোট ছাড়ার পেছনে আরেকটি গভীর কারণ হলো নেতৃত্বের দ্বন্দ্ব ও ঈর্ষা। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন জোটে ছিলেন, তখন চরমনাই সেখানে স্বস্তিতে ছিল না। কারণটা খুব পরিষ্কার, জামাতের ভোট ব্যাংক আলাদা, কওমি ভোট ব্যাংক আলাদা। তাই মামুনুল হক জামাতের জন্য হুমকি নন, কিন্তু চরমনাই ও খেলাফত মজলিস দুপক্ষই কওমি ভোটারের দাবিদার। টার্গেট অডিয়েন্স এক। মামুনুল হক যদি চরমনাই নেতৃত্বাধীন জোটে যেতেন, তবে কার্যত তিনি চরমনাইয়ের অধীনতা মেনে নিতেন, যা তিনি করেননি। বাস্তবতা বুঝে তিনি জামাতের সাথেই থেকেছেন। আর চরমনাই, তারা জোট ভেঙে বসেছে বিদেশি ইশারার অভিযোগ মাথায় নিয়ে। জোট ভাঙার পেছনে সবচেয়ে অযৌক্তিক দাবি ছিল এনসিপির নাহিদ ইসলামের আসন চাওয়া। যে নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের প্রধান মুখ, তাকে সম্মান জানিয়ে জামাত নিজেদের আসন ছেড়েছে। সেই আসন চরমনাই দাবি করেছে। এটা রাজনীতি নয়, এটা শিশুসুলভ লোভ। উপরন্ত নারী নেতৃত্ব নিয়ে তারা আপত্তি তুলেছে, অথচ ডাকসুতে তাদের ছাত্র সংগঠন নিজেরাই নারী প্রার্থী দিয়েছে। এই দ্বিমুখী নীতি ও অতিরিক্ত লোভই তাদের ডুবিয়েছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো বিশ্লেষকদের আশঙ্কা এই সিদ্ধান্তের পেছনে বিদেশি শক্তির ইশারা থাকতে পারে। যখন ইসলামী শক্তির ঐক্যের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হলো, ঠিক তখনই এই বিভাজন। জামাত ছাড় দিচ্ছে, মামুনুল হক ছাড় দিচ্ছেন, তবু চরমনাই অনড়। প্রশ্ন ওঠে, তারা কি ইসলামী শক্তির বিজয় চায়, নাকি ভোট ভাগ হয়ে অন্য শক্তি লাভবান হোক সেটাই উদ্দেশ্য? খিলগাঁওয়ের নেতারা জামাতে যোগ দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূল এই ফরেন এজেন্ডা মানে না, তারা ঐক্যের পথেই থাকতে চায়।
ইতিহাস সাক্ষী, মিশরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসার পর সালাফিপন্থী নূর পার্টি প্রথমে সঙ্গী ছিল, পরে সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের অতি আবেগী দাবি ও চাপ শেষ পর্যন্ত মুরসিকে ক্ষমতাচ্যুত করেছে। আজ সেই নূর পার্টি স্বৈরাচার সিসির হাত ধরে টিকে আছে। বাংলাদেশে অনেকেই আশঙ্কা করেছিল চরমোনাই কি সেই নূর পার্টির ভূমিকায় নামবে। আল্লাহ হয়তো আগেভাগেই জামাতকে সেই বীজ থেকে মুক্ত করেছেন। জামাত আমির পরিষ্কার করে বলেছেন, বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে দেশ চলবে, জনগণ চাইলে পরে সরিয়ে আসবে। এটাকে যারা আপোষ বলে তারা নববী সিরাত বোঝে না। ইসলাম কখনো হঠাৎ চাপিয়ে দেওয়া হয়নি। কিবলা পরিবর্তন, মদ হারাম, যুদ্ধের সময় ইবাদতের বিধান সবই এসেছে ধাপে ধাপে হিকমার সাথে। রাষ্ট্র পরিচালনা আবেগের খেলা নয়। হঠাৎ খেলাফত ঘোষণা করলে আন্তর্জাতিক শক্তি একদিনও টিকতে দেবে না। সমাজকে প্রস্তুত করেই আইন প্রতিষ্ঠা করতে হয়। জামাত সেই নববীর পথেই হাঁটছে। শেষ কথা একটাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু লোক জমায়েত আর জ্বালাময়ী বক্তব্য যথেষ্ট নয়, দরকার প্রজ্ঞা, ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত। চরমোনাই হয়তো আজ হাততালি পাচ্ছে, কিন্তু ইতিহাস সেই পর্যন্ত সত্যটাই লিখবে। নূর পার্টির পরিণতি থেকে শিক্ষা নিয়েই সামনে এগোতে হবে। খিলগাঁওয়ের নেতারা পথ দেখিয়েছেন, বাকিরাও হয়তো একদিন বাস্তবতা বুঝে ফিরবে। মনে রাখবেন, আল্লাহর দিনই বিজয় হবে, আপনাকে নিয়ে হোক বা আপনাকে ছাড়াই। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন ওঠার সিদ্ধান্ত আপনার।